এইরকম একটা সময় দাঁড়িয়ে যেখানে সংক্রমণের প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, দুটো প্রশ্ন আমাদের সামনে উঠে এসেছিল। এক হলো পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের রাজ্যে দুর্গাপুজো হবে কি হবে না, এবং দুই, বিভিন্ন রাজ্যের যে নির্বাচনগুলি রয়েছে আগামী দিনে সেইগুলো হবে কিনা। এই দুটো প্রশ্নের উত্তরই এখন আমাদের কাছে উপস্থিত। রাজনীতি, উৎসবের রাজনীতি, রাজনীতির উৎসব সবই বহাল থাকবে এই সংক্রমণের দিনেও। আজকের পর্বে আমরা আমাদের রাজ্যে দুর্গাপুজোর জন্য যে বিধিনিষেধের কথা বলা হয়েছে সেই দিকে তাকাবো, একটু অনুদানের দিকে তাকাবো এবং তারই সঙ্গে বিহারের নির্বাচনের দিকে তাকাবো। তার কারণ এইটা একটা ইঙ্গিত হতে চলেছে যে আগামী বছর আমাদের রাজ্যে যে নির্বাচন রয়েছে সেইটা কেমন করে হতে পারে। এই সময় দাঁড়িয়ে, এই সংক্রমণের কালে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার, অন্যান্য রাজ্যের বিভিন্ন সরকার তাদের যেখানে দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা, অর্থনীতির হাল যেখানে অত্যন্ত খারাপ, সেখানে আমাদের রাজ্য সরকার জাদুকরের মতো ঝোলার ভেতর থেকে একের পর এক ভাতা, বোনাস, অনুদান এইসব বার করে চলেছে। আগের একটি পর্বে আপনাদেরকে জানিয়েছি যে কিভাবে আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করছে এই ভাতা, বোনাস এগুলো দেওয়ার জন্য। এবার এই জিনিসটাকে আপনি কোন দিক থেকে দেখছেন, মানে এর মধ্যে রাজনীতি আছে কি নেই সেটা ডিপেন্ড করছে আপনি জিনিসটাকে কোন দিক থেকে দেখছেন তার উপর। কিন্তু এখানে একটা বিষয় খুব স্পষ্ট, আর সেটা হচ্ছে এইটা করার ফলে এর পরের দিনে যদি আমাদের রাজ্যের অর্থনীতির হাল খারাপ হয়ে যায়, যদি আমাদের রাজ্য দেউলিয়া হয়ে যায় এবং আগামী 5 বছরে যদি কোনো রিক্রুটমেন্ট না হয়, তাহলে আর যেই হোক অন্তত আমরা অবাক হব না। এই বিভিন্ন রকম ভাতা, বোনাস এর সঙ্গে এবার জুড়ে গেছে পুজো কমিটিগুলিকে 50,000 টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে আমাদের রাজ্যে প্রায় 37,000টি ক্লাব রেজিস্টার করা রয়েছে এবং তারা প্রত্যেকে পুজোর উপলক্ষে 50,000 টাকা করে অনুদান পাবে। এই কথাটাকে একটু ঘুরিয়ে বলতে হয় যে এই যে 37,000 ক্লাব, তাদের প্রত্যেকের এই 50,000 টাকাটা অত্যন্ত দরকার। মানে এই টাকাটা না হলে তারা মরেই যাচ্ছিলেন, এই টাকাটা না হলে তারা পুজোই করতে পারতেন না। যাদের পুজোর বাজেট 6-7 কোটি ছাড়িয়ে যায়, তারা এই 50,000 টাকার জন্য হাহুতাশ করে মরছিলেন। অথবা আগের বারের পুজোর যেটুকু টাকা এদের কাছে এক্সেস রয়ে গেছে সেটা তারা পুরোটাই খেয়ে ফেলেছেন। অথবা এই মুহূর্তে এই 37,000 ক্লাবের পুজো দেখাটা আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ পুজোর সময় পাড়ার মোড়ে মোড়ে মাইক না বাজলে আপনি কি করে বুঝবেন এটা আপনার কতটা দরকার। এই সংক্রমণের দিনেও পুজো দেখাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। কাজেই প্রত্যেকটা ক্লাব পাচ্ছে 50,000 টাকা করে অনুদান এবং এই অঙ্কটা টোটাল মোট দাঁড়াচ্ছে 185 কোটি টাকায়। ভিড়মি খাবেন না, একদম ভিড়মি খাবেন না, কারণ এখানেই তো শেষ নয়। এর আগেও বলেছি, আরও একবার বলে দিই, পুজো উপলক্ষে সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী এদের 1000 টাকা করে বেতন বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, সরকারের সঙ্গে নথিবদ্ধ যে সমস্ত হকাররা রয়েছেন আমাদের রাজ্যে, তাদেরকেও পুজো উপলক্ষে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এবার আমাদের রাজ্যে সরকারের কাছে নথিবদ্ধ প্রায় 85,000 হকার রয়েছেন, তারা প্রত্যেকে পাবেন 2000 টাকা করে ভাতা। উপহার বা উপঢৌকনের পালা এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এবং সিএসসি উভয়ই এই পুজো কমিটিগুলোর 50% বিদ্যুতের ফি মকুব করে দেবে। এবার বিষয়টা হচ্ছে, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড তো না হয় আমাদের রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে চলে, সেটা বোঝা গেল, কিন্তু সিইএসসির হঠাৎ এমন বদান্যতার কারণটা কি? কারণ কমাস আগে সিইএসসি মিটার রিডিং না করে সাধারণ মানুষের হাতে 6,000, 7,000, 8,000 টাকার বিল ধরিয়ে দিয়ে মানুষকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছে। আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেবকে 4 গুণ চড়া বিল পাঠিয়ে অত্যন্ত অশোভনীয় কাজ করেছে এবং তারপর আমাদের রাজ্য সরকার হেলে দুলে উঠেছে এবং তারপর সিইএসসি এই অত্যাচার বন্ধ করেছে। তা এহেন সিইএসসির হঠাৎ এত ভালো হয়ে যাওয়ার কারণটা কি? মানে খোকাবাবুর এমন প্রত্যাবর্তন কলিকালে দেখা যাবে বলে কেউ হয়তো ভাবেনি। অবশ্য এইখানে সিইএসসি নিজে ভালোবেসে এই ক্ষতিটা নিজের কাঁধে নিয়ে নিয়েছে, নাকি সরকার বলেছে যে পরে তাদেরকে এটা পুষিয়ে দেবে, সেটা অবশ্য জানা যায়নি। লালমোহন বাবুর ভাষায় এই পুরো ব্যাপারটা হাইলি সাসপিশিয়াস। অবশ্যই এখানেই শেষ নয়। এই পুজো কমিটিগুলোকে প্রত্যেক বছর পুজো উপলক্ষে পুরো প্রশাসন, পঞ্চায়েত এবং দমকলকে যে ফি দিতে হয়, এই বছর তাদেরকে সেটাও দিতে হবে না। এইবারে আসি বিধিনিষেধের কথায়। দুর্গাপুজোর ক্ষেত্রে যে বিভিন্ন নিয়মের কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই কথায় প্রথম যে কথাটা বলা হয়েছে সেটা হলো প্যান্ডেল হবে খোলামেলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী প্যান্ডেল খোলামেলা হতে হবে। প্যান্ডেলের ওপরটা যদি ঢাকতে হয় তাহলে চারপাশটা খোলা রাখতে হবে, আর চারপাশটা যদি ঢাকতে হয় তাহলে ওপরটা খোলা রাখতে হবে। অত্যন্ত গম্ভীর একটা ইকুয়েশন। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে লকডাউনের প্রথম দিকে আমি বাজারে ঘুরে ঘুরে যে গোল গোল দাগ কেটেছিলাম, সেই রকম দাগ প্যান্ডেলের ভেতরেও কাটতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য। আর সাধারণ মানুষকে বারবার মাইকের মাধ্যমে ঘোষণা করে এই বিষয়টা বোঝাতে হবে। এবার এই গোল চকের দাগের মধ্যে আমরা কতটা রয়েছি,
সোশ্যাল ডিস্টেন্সিংয়ের প্রতি আমাদের কতটা নিষ্ঠা সেটা মহালয়ার দিনের তর্পণের একটা ছবি বার করলেই বোঝা যাবে। যাই হোক, এছাড়া আরও বলা হয়েছে প্যান্ডেলে ঢোকা এবং বেরোনোর রাস্তা আলাদা করতে হবে। দ্বিতীয় যে নিয়মটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে তারা যাতে মাস্ক পরে ঠাকুর দেখতে আসেন। এছাড়া বিভিন্ন ক্লাবগুলোকে বলা হয়েছে প্রত্যেকটা পুজোর প্যান্ডেলের জায়গায় এক্সট্রা মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে অনেক গরিব মানুষ রয়েছেন যাদের মাস্ক কেনার পয়সা নেই, তারা প্যান্ডেলে এসে যখন ঠাকুর দেখতে আসবেন তাদেরকে যেন মাস্ক দিয়ে দেওয়া হয়। মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা সব জায়গায় রাখতে হবে। এছাড়া তিনি আরও বলেছেন যে এই দর্শকদেরকে সামলানোর জন্য বেশি করে স্বেচ্ছাসেবককে আনতে হবে। প্রত্যেক স্বেচ্ছাসেবক এবং প্রত্যেক ক্লাব কর্তাকে মুখে ফেস শিল্ড পরে থাকতে হবে। 3 নম্বর যে নিয়মটির কথা বলা হয়েছে সেটা হলো অঞ্জলি এবং সিঁদুর খেলা হবে 3 দফায়, যাতে বেশি ভিড় না হয়। বিভিন্ন সংগঠন বিভিন্ন প্যান্ডেলে ঘুরে ঘুরে পুজো পরিক্রমা করে এবং বিভিন্ন পুজোকে পুরস্কার দেয়। মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন তারা যেন সকাল 10টা থেকে 3টের মধ্যে এই পরিক্রমা শেষ করে ফেলে এবং তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে বিশ্ব বাংলা এবার ভার্চুয়াল পুজো দেখে পুরস্কার দেবে। এরপর যে নিয়মের কথা বলা হচ্ছে সেখানে বলা হয়েছে যে দুটো জিনিস এবার পুজোয় হবে না। এক হচ্ছে জমায়েত আটকানোর জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও হবে না। এবং দ্বিতীয় হচ্ছে রেড রোডে পুজো উপলক্ষে যে কার্নিভাল হয়, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ব্রেন চাইল্ড এবং যেটা প্রত্যেক বছর অত্যন্ত ধুমধাম করে হয়, সেটাও এবছর হবে না। কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে একটা কনফিউশন রয়েছে, একটু রকম ফের আছে। কারণ এই সমস্ত ঘোষণার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মানে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এটাও ঘোষণা করা হয়েছে যে 1 অক্টোবর থেকে আমাদের রাজ্যে সিনেমা, নাটক, থিয়েটার, যাত্রা, ম্যাজিক শো, নাচ এবং গান, কবিতা এই সমস্ত কিছুর অনুষ্ঠান অ্যালাউ করা হবে যদি দর্শকের সংখ্যা 50-এর কম হয়, সবাই মাস্ক পরেন এবং সবাই সমস্ত রকম সোশ্যাল ডিস্টেন্সিংয়ের নিয়মাবলী পালন করেন। এখন বিষয়টা হচ্ছে মঞ্চের উপর যারা থাকবেন, মঞ্চের নিচে যারা থাকবেন, উভয় পক্ষই মাস্ক পরবেন কিনা। শিল্পী যদি মাস্ক পরে থাকেন তাহলে তিনি কিভাবে গান গাইবেন বা কবিতা বলবেন, এগুলো অবশ্যই পরিষ্কার নয়। এবং তারই সঙ্গে এই যে বলা হচ্ছে 1 অক্টোবর থেকে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালাউ করা হবে, আবার বলা হচ্ছে পুজোর সময় কোনো রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না, তাহলে এই গোটা জগা খিচুড়িটার মানেটা কি হলো, এটা আপনাকে নিজেকেই অনুধাবন করে নিতে হবে। এরপর যে নিয়মের কথা বলা হয়েছে সেটা হচ্ছে তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত রাতে ঠাকুর দেখার সুবিধা কিছু ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন তৃতীয়ার দিন রাত্রি থেকেই পথে নামে এবং শেষমেশ বলা হয়েছে যে বিভিন্ন দিনে এলাকা ভিত্তিক বিসর্জন হবে। দেখুন, এই মুহূর্তে মানুষ দুটো দলে, খুব স্পষ্ট দুটো দলে বিভক্ত। এক দলের বক্তব্য পুজো যদি হয় সেটা যেভাবেই হোক না কেন সংক্রমণ ছড়াবে, সংক্রমণ বাড়বে। আরেক দল হচ্ছে পুজো হবে না এই বলে তারা মার কাট করে মারতে ছুটে আসবেন। এখন বিষয়টা হচ্ছে যে পুজো হলেও সমস্যা, পুজো না হলেও সমস্যা, মানে অনেকটা ওই দিল্লির লাড্ডুর মতো, খেলেও বিপদ না খেলেও বিপদ। অতএব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করেছেন যে তিনি খেয়েই বিপদটাকে ডেকে আনবেন। তার কারণটা হচ্ছে যখন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে দুর্গাপুজোর টুটি চেপে ধরেন তখন বাংলার বিজেপি মিনমিন করে সাফাই গাইতে আসে, কিন্তু এই 2021-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবঙ্গে ঘেটু পুজোও বন্ধ করে দেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা হিন্দু বিরোধী সেটা বলার জন্য তারা হাড়ে রেড়ে করে এগিয়ে আসবেন। হিপোক্রিসি জিনিসটার সীমা বা পরিসীমা আর যেখানেই থাক না কেন রাজনীতিতে একেবারেই নেই। কিন্তু এই পুরো জিনিসটার মধ্যে আপনার নিজের প্রাণের দায়িত্ব একমাত্র আপনার উপর রয়েছে, সেই দায়িত্ব একমাত্র আপনাকেই নিতে হবে, আর কেউ নেবে না, এই কথাটা কিন্তু মোটেই ভুলবেন না। এই গেল উৎসবের কথা বা উৎসবের রাজনীতির কথা। এইবার আসি রাজনীতির উৎসবের কথায় বা গণতন্ত্রের উৎসবের কথায়, মানে নির্বাচনের কথায়। আমাদের দেশে এই সংক্রমণের পর থেকে প্রথম নির্বাচন হতে চলেছে বিহারের বিধানসভা নির্বাচন। এই নিয়ে বহুদিন ধরেই তরজা চলছিল যে এই নির্বাচনটা হবে কিনা, এটাকে পোস্টপন করা যেতে পারে কিনা, মানে এক্সট্রাঅর্ডিনারি টাইমস, এক্সট্রাঅর্ডিনারি মেজার্স, রাষ্ট্রপতি আইন দিয়ে কোনোভাবে কোনো ব্যবস্থা করা যেতে পারে কিনা। শেষমেশ ঠিক করা হয়েছে যে সেসব কিছুই করা হবে না। 2020-তে বিহারের নির্বাচন যেরকম হওয়ার কথা ছিল সেই রকমই হবে, কিন্তু অবশ্যই এখানে কিছু বিধিনিষেধের কথা বলা হয়েছে, কিছু নতুন জিনিসের কথা বলা হয়েছে। এবার বিষয়টা হচ্ছে এই দিকে আমাদের একটু তাকানো দরকার, তার কারণ আমরা একটা ইঙ্গিত পাবো যে হুবহু একই রকম না হলেও কিভাবে আগামী বছরে আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচনটা হতে চলেছে। প্রথমেই আসি একটু সংখ্যার কথায়। প্রথম কথা হচ্ছে বিহারে নির্বাচন হবে 3 দিন ধরে। বিহারে কনস্টিটিউয়েন্সির মোট সংখ্যা 243 এবং ভোট দেবেন 72 মিলিয়ন মানুষজন। দ্বিতীয় কথা, বিহারে এই যে নির্বাচন হবে সেখানে সময়সীমাকে 7টা থেকে 5টার বদলে বাড়িয়ে করা হয়েছে 7টা থেকে 6টা, সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত। কিন্তু এগুলো যে সমস্ত এলাকায় মাওবাদী প্রকোপ রয়েছে সেখানে প্রযোজ্য হবে না। এছাড়াও বিভিন্ন পোলিং স্টেশনে আগে 1500 জন করে ভোটার ভোট দিতে পারতেন,
এইবারে সেই সংখ্যাটাকে কমিয়ে করা হয়েছে 1000 এবং তার ফলে এই পোলিং স্টেশনের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে যেখানে 2015-তে এই সংখ্যা ছিল 65,337, সেটা এবারে বেড়ে হচ্ছে 1 লাখের একটু বেশি। 3 নম্বর, ইলেকশন কমিশনের কথা অনুযায়ী মজুত করা হচ্ছে 7 লাখ স্যানিটাইজার, 6 লাখ পিপিই কিটস, 46 লাখ মাস্ক, 7.6 লাখ ইউনিটস অফ ফেস শিল্ড এবং 23 লাখ ইউনিটস অফ হ্যান্ড গ্লাভস। 4 নম্বর, এইবারের এই বিধানসভা নির্বাচনের সময় শুধুমাত্র যে বিধানসভা নির্বাচন হচ্ছে তা নয়, 65টা বাই ইলেকশন যেগুলো পেন্ডিং ছিল সেগুলোও কিন্তু এবারে হবে। এই 65টা বাই ইলেকশন পেন্ডিং ছিল সংক্রমণ এবং অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য, সেগুলোও কিন্তু এই সময়ের মধ্যেই হবে। 5 নম্বর, সংক্রমিত ব্যক্তিরা কি ভোট দিতে পারবেন? চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া সুনীল অরোরা জানিয়েছেন, সংক্রমিত ব্যক্তি যারা কোয়ারেন্টিনে রয়েছেন তারা পোলিংয়ের শেষ দিনে গিয়ে ভোট দিতে পারবেন, যে পোলিং স্টেশনে তাদের নাম রেজিস্টার করা আছে সেখানে, কিন্তু তাদেরকে যেতে হবে হেলথ অথরিটি সুপারভিশনের আন্ডারে। অবশ্য তারা যদি চান তাহলে ডাক মারফত তারা তাদের ভোটটা পাঠাতে পারেন, এই ব্যবস্থা এবং সুবিধাও তাদেরকে দেওয়া হবে। 6 নম্বর, বিভিন্ন পোলিং স্টেশনে কাউন্টিং হলে টেবিলের সংখ্যা 14 থেকে কমিয়ে করা হচ্ছে 7 এবং প্রত্যেকটা পোলিং স্টেশনে যারা ভোট দিতে যাবেন তাদের মধ্যে 6 ফুট দূরত্ব বজায় রাখা হবে। যারা ভোট দিতে ঢুকবেন ঢোকার মুখে তাদের জন্য সাবান, জল, স্যানিটাইজার সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে। প্রত্যেক ইলেক্টরকে গ্লাভস দেওয়া হবে যাতে তারা এই ভোটার রেজিস্টারে সাইন করতে পারেন এবং ইভিএম এর বোতাম টিপতে পারেন। এই ভোটিং এর জন্য যে ক্যাম্পেনিং হবে সেখানে ডোর টু ডোর ক্যাম্পেনিং এর ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশনস থাকবে। 5 জনের বেশি ডোর টু ডোর ক্যাম্পেনিং এ যেতে পারবেন না। 5 জন সদস্য ইনক্লুডিং দ্য ক্যান্ডিডেট এই ডোর টু ডোর ক্যাম্পেনিং এ যেতে পারবেন। এছাড়া আরও বলা হয়েছে যে যেহেতু এই সংক্রমণের জন্য ফিজিক্যাল পার্টিসিপেশন কম হবে এবং সোশ্যাল মিডিয়া অনেক বেশি ব্যবহৃত হবে প্রচারের জন্য, ইলেকশনের জন্য, ক্যাম্পেনিংয়ের জন্য, তাই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এনশিওর করতে হবে যাতে সেখানে মিস ইনফরমেশন ছড়ানো না হয়, ভুল তথ্য ছড়ানো না হয় এবং কোনোভাবেই মানুষকে মিসলিড না করা হয়, এবং এর জন্য প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে অত্যন্ত কড়া প্রোটোকল সেট আপ করতে হবে। 8 নম্বর, নমিনেশনের ক্ষেত্রে প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য নমিনেশন ফর্ম, এফিডেভিট এবং টাকা অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা থাকবে, কিন্তু তারা যদি চান তাহলে তারা সশরীরেও এসে জমা দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেটের সঙ্গে 2 জনের বেশি সদস্য আসতে পারবেন না এবং এই পুরো নমিনেশন প্রসেসটার জন্য 2টোর বেশি ভেহিকেলও অ্যালাউ করা হবে না। এরপরে কি হবে না হবে সেটা আমরা জানি না, সংক্রমণ কতটা আটকাবে, সংক্রমণ কতটা বাড়বে সেটাও আমরা জানি না। এই মুহূর্তে আমরা যেটা জানি সেটা হলো বিহারের নির্বাচন হবে 28শে অক্টোবর, 3রা নভেম্বর এবং 7ই নভেম্বর, এবং আমরা এর ফলাফল জানতে পারবো 10ই নভেম্বর। আশা করি আমাদের আজকের এই পর্ব আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে একটি অন্য বিষয় নিয়ে আলোচনায়। ততদিন সাবধানে থাকবেন, ভালো থাকবেন।